হ্যাঁ, আমাদের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে দুটোই আছে, মানে কিছু নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্সও আছে আর লাস্টের দিকে কিছু প্রশ্নও রয়েছে। ঠিক আছে, 20টা মতো প্রশ্ন হয়েছে, আমরা প্র্যাকটিস করব, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব আর নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। চলো, ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আজকের। P.S. Sridharan Pillai, Governor of Goa, released a book titled Heavenly Island of Goa. প্রথমত বলে রাখি, গোয়া কোনো আইল্যান্ড নয়, গোয়া হলো একটা ল্যান্ডলকড কান্ট্রি। গোয়ার একদিকটা ডেফিনেটলি সমুদ্র রয়েছে, আরব মহাসাগর, বাকি দিকটা কিন্তু স্থল। কিন্তু এখানে বইটার নাম যেটা দেয়া হয়েছে, এটা গোয়া সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, বা আমি বলতে পারি যাদের গোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যেটাকে আমরা জিটিএ বলি, তাদের পক্ষ থেকে এই বইটা প্রকাশ করা হয়েছে। জিটিডিসি বলা হয়। দ্য গভর্নর অফ গোয়া এই বইটা প্রকাশ করেছে। মেনলি তোমরা জানো গোয়া এমন একটা রাজ্য যারা কিন্তু হাইলি ডিপেন্ডেন্ট অন দেয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তো সেটাকে প্রমোট করার জন্য গোয়া বলতে আমরা যেটা বুঝি, আমাদের যে সেন্ট্রাল গোয়া, যেটাকে আমরা ওল্ড গোয়া বলি, সেখানে গোয়ার ক্যাপিটাল রয়েছে, পানাজি রয়েছে, ওখানে মান্ডবী নদী রয়েছে, এবং ওখানে কিন্তু বিখ্যাত চার্চ রয়েছে। কারণ গোয়া একসময় পর্তুগিজ শাসিত ছিল, 1961 অব্দি পর্তুগিজরা গোয়াতে ছিল। পর্তুগিজরা হলো প্রথম যারা 1498 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে, এবং সবচেয়ে শেষে 1961 খ্রিস্টাব্দে তারা ভারত থেকে যায়। এবং তাছাড়া উত্তর গোয়ার সেই বিখ্যাত বিচগুলো রয়েছে, বাগা কালাঙ্গুটে, ঠিক আছে, প্যান্ডোলিম, দক্ষিণ গোয়াতে প্যালোলেম, কোলভা। তো ন্যাচারালি সবটাকে প্রমোট করার জন্য এই বইটা লঞ্চ করা হয়েছে, এবং এটা লঞ্চ করেছে গোয়ার গভর্নর, যার নাম P.S. শ্রীধরন পিল্লাই। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। নাইমা খাতুন বিকেম ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। খুব হিউজ নিউজ, কারণ আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এর আগে যতজন ভিসি হয়েছে তারা সবাই কিন্তু ছিল ছেলে। তথাকথিত একটা আমাদের এমন আইডিয়া আছে যে মুসলিম সমাজে এখনো মেয়েরা অনেকটা ডিপ্রাইভড। সেই জায়গা থেকে এটা একটা পাথ ব্রেকিং আমরা বলতে পারি, যেখানে একজন মহিলা ডেফিনেটলি খুবই ডেডিকেটেড, এবং দীর্ঘদিন ধরে এই ভদ্রমহিলা দিল্লি ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে তিনি অ্যাজ এ প্রফেসর কাজ করেছেন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন, এবং আমি পার্সোনালি এই মহিলাকে কিছুটা তার মানে সহচর্য পেয়েছি, কিছুটা আইডিয়া আমাদের রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও কিছুদিন ধরে কিছু কাজ করেছিলেন। তো তাকে ফাইনালি ভাইস চ্যান্সেলর করা হয়েছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। খুব ইম্পর্টেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় রাখবে। আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। রিসেন্টলি ত্রিশূর পুরাম, অ্যান অ্যানুয়াল হিন্দু ফেস্টিভ্যাল হেল্ড ইন কেরালা, হেল্ড অ্যাট ভাদ্দুকুনাথান টেম্পল ইন ত্রিশূর। এটা একটা হিন্দু ফেস্টিভ্যাল। কেরালা হলো এমন একটা রাজ্য যেটাকে তুমি হিন্দু, মুসলমান আর খ্রিস্টানের এক অদ্ভুত মানে মিল পাবে। 33% এখানে হিন্দু, 33% মুসলমান, আর 33% খ্রিস্টান, টোটাল 99%, আর বাকি 1% জেন রয়েছে। তো ত্রিশূরপুরাম, এটা ত্রিশূর বলে একটা শহর আছে, ত্রিশূর ইনফ্যাক্ট এটা ডিস্ট্রিক্টও বটে, সেখানে অ্যানুয়াল হিন্দু ফেস্টিভ্যাল হয়। তো সেটা রিসেন্টলি হয়েছে। অ্যাকচুয়ালি কেন এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স করা, তোমরা জানো আজকাল না সবসময় স্ট্যাটিক জিকের প্রশ্ন সেগুলো দেওয়া হয় যেগুলো রিসেন্টলি হয়েছে, সেই থেকে প্রশ্ন দেয়। তো ওই জন্য এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের একটুখানি দেখে যেতে হবে। কারণ এখানে তোমরা যে ক্লাসটা করছো, এটা তো শুধুমাত্র পুলিশের কনস্টেবল, এসআই বা ক্লাস নয়। তোমরা এই ক্লাসটা করে অনেকেই এসএসসি পরীক্ষা দেবে, তো তোমাদেরকে টিসিএস প্যাটার্নটাও মাথায় রাখতে হবে। এমন ভাবে ক্লাসটা করতে হবে যাতে সমস্ত ওয়ান ডে এক্সাম গুলোকে আমরা কভার আপ করতে পারি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। রিসেন্টলি 34th সিং কিলাং ফেস্টিভ্যাল হ্যাজ বিন সেলিব্রেটেড ইন মেঘালয়া। দেখো নামটা একটু অদ্ভুত, কারণ বুঝতেই পারছো এটা একটা ট্রাইবাল ফেস্টিভ্যাল। এটা সেলিব্রেট করে কারা না, খাসি ট্রাইব। মেঘালয়াতে গারো, খাসি, জায়ন্তিয়া, তোমরা জানো বিখ্যাত ইস্টার্ন হিমালয়ান হিলস, যেটাকে আমরা পূর্বাচল বলি, তার 3টে ইম্পর্টেন্ট শৃঙ্গ রয়েছে। তো এই যে মেঘালয়া, সেখানে এই ফেস্টিভ্যালটা রিসেন্টলি সেলিব্রেট হয়েছে, সিং কিলাং ফেস্টিভ্যাল। It is a tribal festival. Recently, Paluvarri Subbarao received the prestigious Aryabhatta Award from the Astronautical Society of India. মাথায় রাখবে আর্যভট্ট অ্যাওয়ার্ডটা দেয়া হয় কাদেরকে না, স্পেসিফিক্যালি সেই ব্যক্তি যারা অ্যাস্ট্রোনমির ওপর কাজ করে। বুঝতেই পারছো, কারণ এখানে দেয়া হয়েছে স্যার আমার মোবাইল ডিস্টার্ব করছে, আমি অফ হচ্ছি। কোনো অসুবিধা নেই, তোমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, তোমরা ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে। যদি নেটওয়ার্ক কিছু হয় তাহলে অফ হতেই পারো, কিন্তু আমি সবাইকে যদিও বলি লাইভ ক্লাসটা করার, কারণ রেকর্ডিং খুব একটা আমরা দেখি না। রেকর্ডিং থাকে সবার কাছে ঠিকই, কিন্তু রেকর্ডিং আমরা ট্র্যাডিশনালি দেখি না।
এখানে তোমরাও আমার সাথে সহমত হবে, রেকর্ডিং দেখার সময় আমাদের হয় না, সময় থাকে বাট সামহাউ আমরা খুব একটা এনজয় করি না ব্যাপারটা, ওই জন্য লাইভ ক্লাস থাকতে হবে। কারণ যদি না থাকতে পারো তাহলে তো রেকর্ডিং রয়েছে। তাহলে পাপুলারি সুবা রাও, তাকে অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া তারা কি প্রাইজ দিচ্ছে না, সেই ফেমাস প্রাইজ যেটা অ্যাস্ট্রোনমির জন্য দেওয়া হয় সেটা হলো আর্যভট্ট পুরস্কার। ইনফ্যাক্ট বলা হয় ভারতবর্ষে অ্যাস্ট্রোনমির জন্য যত পুরস্কার দেওয়া হয় তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড এই আর্যভট্ট পুরস্কার। ঠিক আছে, চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। রুপে লঞ্চ লিঙ্ক ইট ফরগেট ইট। তাহলে এটার নাম কি? লিঙ্ক ইট ফরগেট ইট ক্যাম্পেন অ্যাট IPL 2024 টু প্রমোট ক্রেডিট কার্ড অন ইউপিআই। ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ইউপিআই ইউজ করো, যখন তোমরা দেখবে যখন তোমরা ইউপিআই তে কোনো পেমেন্ট করো, স্ক্যান করে হয়তো 10 টাকা 20 টাকা 30 টাকা দিচ্ছ কোনো দোকানে, ন্যাচারালি তোমরা জানো যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়। তোমরা মোবাইলে মেসেজও পেয়ে যাও যে 30 টাকা 40 টাকা যত টাকা তুমি পেমেন্ট করেছো সেটা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। তার মানেটা কি? তার মানেটা হলো তোমার একটা ইউপিআই আইডি আছে, যে আইডিটা তুমি বিভিন্ন ইউপিআই কোম্পানির সাথে যারা আছে, যেমন ধরো ফোনপে তো ফ্লিপকার্টের, তারপর ধরো আমাদের পেটিএম এর পেটিএম পে রয়েছে, অ্যামাজনে অ্যামাজন পে রয়েছে, গুগলের জিপে রয়েছে। তো ইউপিআই আইডির সাথে তোমার ডেবিট কার্ড মানে আমি যেটা তোমাকে বলতে চাইছি, তোমার যে সেভিংস অ্যাকাউন্ট, সেই সেভিংস অ্যাকাউন্ট তোমার একটা এই থাকে, মার্চ করা থাকে। তো ইউপিআই দিয়ে তুমি যখনই 10 টাকা 20 টাকা খরচা করো তোমার সেভিংস অ্যাকাউন্টে টাকা কেটে দেয়। এটা আমরা সবাই করি। রিসেন্টলি এটা হচ্ছে, এখন ধরো তুমি হয়তো কোনো একটা শপিং মলে গেছো, সেখানে গিয়ে তোমার একটা দামি জিনিস পছন্দ হয়েছে, বাট এটা হতেই পারে যে তোমার দামি জিনিসটা পছন্দ হয়েছে বাট তুমি কিনতে পারছো না, তোমার কাছে টাকা নেই, কিন্তু তোমার কাছে একটা ক্রেডিট কার্ড আছে। এখন ক্রেডিট কার্ডে হতেই পারে যে ক্রেডিট কার্ডটা কোনো কারণে কাজ করছে না, তুমি হয়তো ক্রেডিট কার্ডটা করলে সোয়াইপ হচ্ছে না, বা ওদের যে পিওএস মেশিন, যেটাকে আমরা পয়েন্ট অফ সেল মেশিন বলি, যেটাতে পয়েন্ট অফ সেল, যেটা তোমরা ওই দেখেছো কার্ডটাকে ওই সোয়াইপ করে পেমেন্টটা করতে হয় তোমরা যখন কিছু কেনো, সেটা হয়তো কাজ করছে না। এখন যেটা করা হচ্ছে, ইউপিআই এর সাথে তোমার ক্রেডিট কার্ডও লিঙ্ক করা থাকবে, অর্থাৎ তুমি একটা পৃথক ইউপিআই আইডি ইউজ করবে, এবং যখন তুমি ধরো একটা 10,000 টাকার কিছু পারচেস করলে, অটোমেটিক্যালি কি হবে সেটা তোমার ক্রেডিট কার্ডে ঢুকে যাবে। তার মানে ক্রেডিট কার্ডটা যদি কাজ নাও করে, তুমি কিন্তু ক্রেডিট কার্ডটাকে ইউজ করে ইউপিআই আইডি দিয়ে টাকা পেমেন্ট করতে পারবে। পরে যেমন তোমার মাস গেলে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হয়, সেটা তোমার করতে হবে। এই যে পার্টিকুলার ক্যাম্পেইনটা, এটা চালিয়েছে কে না, রিজার্ভ ব্যাংকের রিটেলটা যারা দেখে, তোমরা জানো এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, রুপে ক্রেডিট কার্ড বলো, ইউপিআই বলো, আমাদের যে মেন ইউপি যেটা আছে ওটাকে ভারত পে বলে, তোমরা জানো। ঠিক আছে, তো সবই ওই তোমার আমাদের যে এনপিসিআই তাদেরই তৈরি। তারপর ধরো আমাদের নর্মাল ব্যাংক পেমেন্ট যেগুলো হয়, এনইএফটি, আরটিজিএস, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এগুলো সবই এনপিসিআই করে, ইমসও করে। তো ন্যাচারালি তারা এই প্রমোশনটা চালিয়েছে যে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টও ইউপিআই আইডি দিয়ে করতে পারবেন, এবং তার জন্য ওরা একটা ক্যাম্পেইন চালিয়েছে, সেটা হলো লিঙ্ক ইট ফরগেট ইট। এবার প্রশ্ন হলো এটা কেন করেছে, কারণ রুপে হলো আমাদের আইপিএল এর অ্যাসোসিয়েট পার্টনার। তো তোমরা জানো আইপিএল আমাদের দেশে যথেষ্ট পপুলার, তো আইপিএল যখন হয় লোকজন মাঠে খেলা দেখতে যায়, খুব স্বাভাবিক। তো সেইখানে এরা এই ক্যাম্পেইনটা চালিয়েছে। আর আইপিএল মোটামুটি বড় লোকরাই যায়, বুঝতেই পারছো টিকিটের যা দাম, ন্যাচারালি তারা ক্রেডিট কার্ড ইউজ করবে। তো তাদের মধ্যে ব্যাপারটাকে জনপ্রিয় করার চেষ্টা করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, মাথায় রাখবে, কারণ আমাদের দেশে বারবার আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলে, সেটা হলো আমাদের দেশে এই মুহূর্তে হয়তো ক্যাশলেস ইকোনমি সম্ভব নয়, কারণ পুরোপুরি আমাদের দেশে ক্যাশ থাকবে না, এমনি নর্মাল কাজ হবে কার্ড পেমেন্টের মাধ্যমে, ইউপিআই এর মাধ্যমে, সেটা আমরা স্বপ্নেও ভাবি না। বাট লেস ক্যাশ ইকোনমি, যেখানে ক্যাশটা কম ইউজ হবে, সেটা ডেফিনেটলি পসিবল। তো সেটার ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। এটা একটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে এক্সপ্লেনেশনের কিছু নেই। নালিন প্রভাত হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, ইউপিআই ইন্টারন্যাশনাল স্পেড শুরু হয়েছে একদম। Nalin Pravath has been appointed as the Director General of National Security Guard. তোমরা জানো ন্যাশনাল সিকিউরিটি গার্ড এরা কি করে, ওরা একটা কাউন্টার টেরোরিজম ফোর্স, মানে টেরোরিস্টদের কাউন্টার করার জন্য এরা কিন্তু ওয়েল ট্রেন্ড। 1984-এ অবভিয়াসলি ইন্দিরা গান্ধীর সরকার এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড তৈরি করে, যাদেরকে আমরা ব্ল্যাক ক্যাট বলে চিনি। আর এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড এরা কিন্তু হাইলি ট্রেন্ড টু কাউন্টার টেরোরিজম। তাদের নতুন ডিরেক্টর জেনারেল করা হয়েছে, যার নাম মিস্টার Nalin Pravath. Appointment related current affairs NSG
কয়েকটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। এরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাজ করে। 16 অক্টোবর 1984 তৈরি হয়েছিল। এদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট চলে যাও, আবু ধাবি হোস্টেড 16th ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2024। এই যে পার্টিকুলার সামিট যেটা আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছিল, যেটা একটা এনার্জি সামিট, তার থিম ছিল ড্রাইভিং সাস্টেনেবল এনার্জি সলিউশন। দেখো, এটা তোমরা মোটামুটি বুঝে গেছো যে আমরা ছোট থেকে ভূগোলে যে এনার্জি বলতে যেটা পড়েছি, মানে থার্মাল এনার্জি বা হাইড্রো ইলেকট্রিক এনার্জি, মানে যেটাকে তোমরা বাংলায় জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ বলো, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আমরা বেরিয়ে আসছি। এখন আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি কিসে, না সোলার এনার্জিতে। তুমি বলবে কেন? কারণ খুব সিম্পল ব্যাপার ভাই, এটা সাস্টেনেবল, অর্থাৎ এটা রিসাইকেল হয়। আমরা এখন তাই ইউজ করি যেটা রিসাইকেল। আজকে তুমি বলো না, আজকে আমরা প্লাস্টিককে কেন ব্যান করে দিচ্ছি? কারণ প্লাস্টিক এমন একটা জিনিস যার কোনো রিসাইকেল হয় না, প্লাস সেটা আলটিমেট পলিউশন করে। আর যেটা রিসাইকেল হয় সেটাকে আমরা রিসাইকেল করছি। তো ন্যাচারালি সোলার এনার্জি আজকে এতটাই মানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে আমরা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বানিয়েছি ফ্রান্সের সাথে। তোমরা জানো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর হেডকোয়ার্টার আছে আমাদেরই হরিয়ানার গুরুগ্রাম, যেটাকে আগে তোমরা গুরগাঁও বলতে, যেটা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন দিল্লি অঞ্চলেই পড়ে। তো ন্যাচারালি এখন যত এনার্জি সামিট হবে সব দেখবে একটাই টার্গেট, যে কিভাবে সাস্টেনেবল এনার্জি সলিউশন নিয়ে আসা যায়, যেটা সাস্টেন করবে, যেটা রিসাইকেল হবে, যেটায় কোনো পলিউশন হবে না। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তো অত ডিটেলে মনে রাখার দরকার নেই। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে যে এই যে সম্মেলনটা হলো, এটা একটা ইন্টারন্যাশনাল সামিট, বুঝতেই পারছো, ওয়ার্ল্ড লেভেলের সামিট। এই সামিটটা হোস্ট করেছে কোন শহর? আবু ধাবি। আবু ধাবি কোথাকার রাজধানী? তোমরা সবাই জানো, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। কারণ ইউএই বলতেই লোকজন শারজা দুবাই বোঝে। দুবাই বোঝে কারণ দুবাই একটা বিজনেস ক্যাপিটাল টাইপের হয়ে গেছে। আর শারজা আমরা ছোট থেকে জানি, কারণ শারজা মানেই আমরা ক্রিকেট খেলা, এইটুকুন ছোট থেকেই দেখেছি। তো ন্যাচারালি কিন্তু দুবাই বা শারজা একটাও নয়, আবুধাবি হলো ইউএই ক্যাপিটাল। আচ্ছা, ইউএই কারেন্সিটাও তোমাদের পরীক্ষায় দেয়। ইউএই কারেন্সি হলো এইইডি, যেটাকে আমরা ফুল ফর্মটা বলি আরব এমিরেটস, আর ডিটার ফুল ফর্মটাই আসল, সেটা হলো দিরহাম। দিরহাম হলো ওদের কারেন্সি। ঠিক আছে, চলো আমরা নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাই। অমিতাভ বচ্চন হ্যাজ বিন অনার্ড উইথ দ্য প্রেস্টিজিয়াস লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। মাথায় রাখবে, প্রথমে লতা দীননাথ মঙ্গেশকর, দীননাথ হলো লতার বাবা, ঠিক আছে। আর লতা মঙ্গেশকর তো ডেফিনেটলি ওরা সব বোন আছে, সব উষা কি সব আছে বোনগুলোর নাম, উষা, আশা। আশা তো খুবই ফেমাস, লতা, হোয়াট এভার ইট ইজ। তো দীননাথ মঙ্গেশকর ওদের বাবা, তো ওর নামে প্রাইজ। এটা একসময় মধ্যপ্রদেশ সরকার দিত, এখন মঙ্গেশকর ফ্যামিলি থেকেই দেয়া হয়। আগের বার বোধহয় সম্ভবত নরেন্দ্র মোদী পেয়েছিল, নরেন্দ্র মোদী বোধহয় প্রথম পেয়েছিল, তারপর সুরেশ ওয়াদেকার একবার পেল, এই বছর অমিতাভ বচ্চন পেয়েছে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। এখন অন্ধ্রপ্রদেশ সরকারও লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেয়, আবার আমাদের ধরো মহারাষ্ট্র সরকারও দেয়। বাট মেন অ্যাওয়ার্ডটা হলো যেটা মঙ্গেশকর ফ্যামিলি থেকে দেওয়া হয়, ওটাই তোমাদের পরীক্ষা আসে, ওটাই পড়তে হবে, যেটা অমিতাভ বচ্চন পাচ্ছেন। আচ্ছা, নেক্সট চলে যাও। এ বুক নেমড জাস্ট এ মার্সেনারি হ্যাজ বিন রিটেন বাই ডি সুবারাও, ফর্মার আরবিআই গভর্নর। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। একটা বইয়ের নাম বলা হচ্ছে, বইটার নাম হলো জাস্ট এ মার্সেনারি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে জাস্ট এ মার্সেনারি বইটার রচয়িতাকে। এটা একটা রিসেন্ট পাবলিশড বুক, যেটা লিখছে স্বয়ং রিজার্ভ ব্যাংকের গভর্নর। ঠিক আছে, ওই রঘুরাম রাজনের আগে যিনি আমাদের আরবিআই গভর্নর ছিলেন, তার নাম হলো ডি সুবারাও। তারপর রঘুরাম রাজন, তারপর উর্জিত প্যাটেল, এরা তো সব আছে। এখন শক্তিকান্ত দাস আরবিআই এর গভর্নর। নেক্সট চলে যাও। Advita Nayar, co-founder of Nykaa, has been named as 2024 Young Global Leader. এই অ্যাওয়ার্ডটা দিয়েছে কে, না ইউনাইটেড নেশনের অর্গানাইজেশনের আন্ডারে, ইউএনও আন্ডারে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আছে, তারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। এবার তোমাদের মধ্যে এখানে ছেলেরা অতটা না জানলেও, এখানে তোমাদের যে সমস্ত বান্ধবীরা আছে, মানে মহিলারা এখানে রয়েছে, তারা সবাই মোটামুটি এই কোম্পানির নামটা জানো। ঠিক আছে, কারণ এরা মেনলি মেয়েদের বিভিন্ন ব্র্যান্ডটাই বেশি পপুলার এদের, তাই তো। তো এরা ওই লিপস্টিক থেকে শুরু করে মেয়েদের সাজনের যে সাজাগোজার যে জিনিসপত্র সেগুলো করে। আর তাছাড়া এখন নাকি এরা ছেলেদের ড্রেসও রাখা শুরু করেছে, মেয়েদের ড্রেসও এটা রাখে। তো এই কোম্পানিটা কিন্তু রিসেন্টলি উঠে এসছে এবং খুব
নতুন কোম্পানি বাট খুব পপুলার হয়েছে। বিশেষ করে এরা কিন্তু মানে এদের কিন্তু সেইভাবে রিটেল শপ নেই, রিটেল মানে যেটাকে আমরা অফলাইন সেন্টার বলি তেমন কিন্তু নেই। এরা কিন্তু বেশিরভাগটাই অনলাইনে। যেমন নাইকার সাথে আর একটা কোম্পানি উঠে এসছে, একই সাথে প্রায় এস্টাবলিশড হয়েছে, কিন্তু তাদের প্রচুর দোকান তোমরা কলকাতায় দেখতে পাবে। সেই কোম্পানিটার নাম হলো লেন্স কার্ট, যারা মেনলি চশমা টশমা বিক্রি করে, তোমরা জানো ডিসকাউন্ট ওদের ভালো। কিন্তু বক্তব্য হলো লেন্স কার্টটা রিটেলও আছে আবার ই কমার্সও আছে। রিটেল মানে কি? রিটেল মানে হলো অফলাইন, যেটা তুমি দোকানে গিয়ে চশমা হাতে নিয়ে কিনতে পারো। আর ই কমার্স মানে হলো যেটা তোমরা অনলাইন শপিং করো। তো নাইকাটা কিন্তু অনলাইন ব্র্যান্ড বাট খুব ফেমাস ব্র্যান্ড। এবং নাইকার যে ফাউন্ডার, মেয়েটি খুব ছোট মেয়ে, দেখেই বুঝতে পারছো খুব বেশি বয়স তেমনটা নয়। তো স্টার্ট আপ হিসেবে তৈরি করেছেন, অসাধারণ ক্রেডিট অবভিয়াসলি। তো আদিবিতা নায়ার, তাকে কিন্তু 2024 ইয়ং গ্লোবাল লিডার করা হয়েছে। তো সেইভাবে নাম করা নয় টাটা বিড়লাদের মতো, বাট এখন কিন্তু যথেষ্ট ফেমাস, বিশেষ করে মহিলা মহলে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চলে যাই। অনুরাগ কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জয়েন্ট ডিরেক্টর অফ সিবিআই। তাহলে ক্রাইম ব্যুরো ইনভেস্টিগেশন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টেড করা হয়েছে অনুরাগ কুমারকে। তিনি একজন আইপিএস অফিসার। এখানে এখানে তোমাকে নামটা শুধু মনে রাখতে হবে, আর যেহেতু অ্যাপয়েন্টমেন্ট, গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পড়তে হবে। নেক্সট চলে যাও। রাশিয়া সাকসেসফুলি লঞ্চড আঙ্গারা A5 রকেট। এখন ইদানিং একটা প্রশ্ন দেখছি দেওয়া শুরু হয়েছে, সেটা হলো বিভিন্ন পুরনো যে সমস্ত আহ, তোমার স্পেস রিলেটেড নিউজ, সেগুলো না দিয়ে ওরা এখন যেটা দিচ্ছে সেটা হলো আমাদের আশেপাশে দেশ বা যে সমস্ত দেশের সাথে আমাদের ইম্পর্টেন্ট রিলেশন রয়েছে, ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে, তারা যদি কোথাও কোনো রকেট টকেট লঞ্চ করে সেগুলোও পরীক্ষায় দিয়ে দিচ্ছে। তো আমাদের এই জন্য পড়তে হচ্ছে। রাশিয়া সফলভাবে একটা রকেট উৎক্ষেপণ করেছে, তার নাম হলো আঙ্গারা A5। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে আঙ্গারা A5 রকেটটা রিসেন্টলি উৎক্ষেপণ করলো বা লঞ্চ করলো কোন দেশ, বলে 4টে অপশন থাকবে, তোমাকে আনসার করতে হবে রাশিয়া। নেক্সট চলে যাও। লিন্ডি ক্যামেরুন বিকেম ইউকেস ফার্স্ট ওমেন হাই কমিশনার টু ইন্ডিয়া। লিন্ডি ক্যামেরুন ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হয়েছেন। আচ্ছা, তোমরা জানো যে আমাদের এখান থেকে কিছু আইএফএস অফিসার, যাদেরকে আমরা ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার বলি, যারা স্পেসিফিক্যালি ইউপিএসসি দিয়ে আইএফএস পায়, তারা বিভিন্ন দেশে ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়। এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিভিন্ন দেশে তারা হাই কমিশনার হয় বা অ্যাম্বাসাডার হয়। দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাম্বাসাডার পোস্টটা রয়েছে নন কমনওয়েলথ কান্ট্রিতে, অর্থাৎ একসময় যারা ব্রিটিশ উপনিবেশ ছিল না সেই সমস্ত দেশে আমরা অ্যাম্বাসাডার কথাটা বলি। আর হাই কমিশনার কথাটা আমরা কোথায় বলি? কমনওয়েলথ কান্ট্রিতে। তো এটা একটা ব্যাপার। এবার গল্পটা হলো এটাই যে, যেমন আমাদের একজন অফিসার, তোমরা তো অনেকেই জানবে, সেটা হলো আমাদের এই যে এমবাসি অফিস আমরা বলি। এবার এমবাসি অফিস আমাদের, ধরো ইউকের যদি তুমি জিজ্ঞেস করো যে ইউকের এমবাসি অফিস কোথায় আছে, আমি বলবো ইউকের মেন এমবাসি অফিসটা দিল্লিতে আছে, কিন্তু ওদের বিভিন্ন ব্রাঞ্চ অফিসও আছে। এবার এখানে এই এমবাসি অফিস গুলো খোলা হয় কেন? এমবাসি অফিস গুলো শুধু পরিচালনা করে আইএফএস অফিসার বলে নয়, এমবাসি অফিস গুলোকে খোলা হয় যাতে দুটো দেশের মধ্যে ডিপ্লোমেটিক রিলেশনটা ভালো থাকে। আজকে ধরো তোমাকে যদি ইউএসএ যেতে হয়, ইউকে তে যেতে হয়, তাহলে তোমাকে একটা ভিসা লাগবে। ভিসা ছাড়া তুমি যেতে পারবে না, আমি তোমাদের সিটিজেনশিপে পড়িয়েছি। এবার যদি তোমাকে ভিসা নিতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে, সেটা অবশ্যই ইউকে এমবাসি অফিস হবে। এবং শুধু ইন্টারভিউ দিলে তো হবে না, তোমাকে তোমার পাসপোর্টটা জমা দিয়ে দেন ভিসাটাকে নিতে হবে। তো এটা বিভিন্ন বড় বড় শহরে আমাদের রয়েছে ইউকের এমবাসি। যেমন ধরো কলকাতায় আছে, দিল্লিতে আছে, বোম্বেতে আছে, কিন্তু মেন হেডকোয়ার্টারটা আছে হলো আমাদের এইতে, কি বলে, দিল্লিতে। তো লিন্ডি ক্যামেরুন, তিনি কিন্তু ভারতের মহিলা হাই কমিশনার হলেন, তার মানে তিনি ব্রিটেনকে রিপ্রেজেন্ট করবেন ভারতে। তার মানে খুব সিম্পল ব্যাপার, তোমাকে যদি ইউকের আজকে ভিসা নিতে হয়, তাহলে কিন্তু লিন্ডি ক্যামেরুনের আন্ডারে যে সমস্ত এমবাসি অফিস গুলো আছে সেখান থেকে তোমাকে সেটা নিতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? এটা কিন্তু, এগুলো কিন্তু অনেকে বুঝতে পারে না। সিটিজেনশিপ পড়তে গেলে এগুলো একটুখানি আইডিয়া রাখতে হয়। ক্লিয়ার হয়েছে তো? বুঝতে পেরেছো সবাই? চলো আমরা নেক্সট চলে যাই।
হয়টা কি বলতো, কারেন্ট অ্যাফেয়ার্স না শুধু রাট্টা মারলে হবে না, কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স একটু বুঝে পড়াটাও দরকার। ঠিক আছে, একদম হাঁ হাঁ করে মুখস্থ করে চলে গেলাম হবে না, একটু যদি বুঝে পড়া যায় আর কিছুই নয়, জিনিসটা আমাদের ব্যাপারটা আইডিয়াটা ভালো হবে, জিনিসটা কি বলতে চাইছি। যেমন দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে বোঝার কিছু নেই। হরেন্দ্র সিং অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কোচ অফ ইন্ডিয়ান ওমেন্স হকি টিম, এখানে আর বোঝাবো কি? ইন্ডিয়ান ওমেন হকি টিম আমি এইটুকুনি বলতে পারি, এবছর অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেনি। আগের বছর কিন্তু আমরা ফোর্থ হয়েছিলাম এবং আমরা অস্ট্রেলিয়ার মতো মহাশক্তিশালী দেশকে হারিয়ে দিয়েছিলাম। তো ন্যাচারালি আমাদের দুর্ভাগ্য, এবার কিন্তু আমরা হকিতে মানে মেয়েরা কোয়ালিফাই করতে পারেনি, ছেলেরা রেফারেন্টলি রিপ্রেজেন্ট করবে 16 জন যে হকি টিম, তারা অলরেডি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবে আর 15-20 দিনের মধ্যে। তো ডেফিনেটলি অল দ্য বেস্ট টু দ্য বয়েজ। কিন্তু মেয়েরা এবার চান্স পায়নি দুর্ভাগ্যজনক ভাবে, যারা আগের বার ফোর্থ হয়েছিল। তো ভারতীয় মহিলা হকিকে যাতে আবার পুনরুদ্ধার করা হয়, পুনরুজ্জীবিত করা হয়, তার জন্য হরেন্দ্র সিং, ইনি একসময় ভারতের পুরুষ হকি দলে খেলতেন, যথেষ্ট স্কিল ছিল, তাকে কিন্তু কোচ করে দেওয়া হয়েছে মেয়েদের হকি দলে। আশা করা যায় যে নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা হবে বা 2028-এ যে অলিম্পিক গেমস লস অ্যাঞ্জেলেস শহরে অনুষ্ঠিত হবে আমেরিকার, সেখানে যাতে আমরা পার্টিসিপেট করতে পারি। নেক্সট আমরা চলে যাই, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। রিসেন্টলি মহারাষ্ট্র সিতার অ্যান্ড তানপুরা গট জিআই ট্যাগ। তোমরা জানো জিআই ট্যাগ দেওয়া হয়, স্পেসিফিক্যালি জিআই ট্যাগটা দেওয়া হয় কেন না, জিনিসটা অরিজিনালিটি বোঝানোর জন্য। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, তোমার মনে হলো যে তুমি একটুখানি দার্জিলিং এর চা খাবে। এবার তুমি তোমার বন্ধুকে বললে, সে দার্জিলিং এ ঘুরতে গেছে, বলে ভাই একটু দার্জিলিং এর চা এনে দিবি তো আমার জন্য, বলে হ্যাঁ নিশ্চয়ই এনে দেবো। এবার দার্জিলিং এর চা যখন আনা হলো, তুমি বাক্সটা আগে দেখবে যে জিআই ট্যাগ আছে কিনা। মানে জিআই ট্যাগটা বোঝানো হয় এই কারণে যে একটা জায়গা জিনিসটা সেটা কতটা জেনুইন। কারণ তোমরা জানো দার্জিলিং এ অনেক নগিরি দার্জিলিং টি বলেও অনেক নর্মাল চা বিক্রি হয়, মানুষের থেকে বেশি টাকা নেওয়া হয়, এটা সব জায়গাতেই হয়। তুমি যদি বর্ধমানে যাও, আমি একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসি, দিয়ে আমি বর্ধমানে একবার দুবার গেছি, প্রথমেই চোখে গেছি, মিহিদানা সীতাভোগ খেয়ে মনে হচ্ছে দুধ, কি টেস্ট, এটা আমাদের কলকাতায় এর থেকে ভালো। তখন বর্ধমানে আমার এক ছাত্র বলল যে না স্যার, গণেশ বলে একটা দোকান আছে, ওখানে গিয়ে খাবেন, দেখবেন কত অসাধারণ। খেয়ে দেখলাম সত্যি অসাধারণ। তোমাদের এখানে কেউ আছো যারা বর্ধমানে থাকো, বর্ধমান শহরে থাকো, তারা হয়তো জানবে। তো যাই হোক, তো অরিজিনালিটি খুব ইম্পর্টেন্ট। তো রিসেন্টলি মহারাষ্ট্র সেতার এবং তানপুরাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। একটা প্রশ্ন এই মুহূর্তে মনে পড়ে গেল, একবার কনস্টেবলের পরীক্ষায় দিয়েছিল, ভারতবর্ষে কোন কোন জিনিসটা প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, কি উত্তর হবে? দার্জিলিং এর চা প্রথম জিআই ট্যাগ পেয়েছিল, একদম একদম। সালটা তো আমারও অত মনে নেই, এটা গুগল করে দেখে নিবি, ঠিক আছে? আমার এই মুহূর্তে সালটা অতটা মনে নেই, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, ইন্ডিয়া টপ 10 ওয়ার্ডার্স ডোপিং অফেন্ডার লিস্ট ইন 2022, এটা আবার আমাদের জন্য খুব দুর্ভাগ্যের নিউজ। আচ্ছা তোমাদের মনে হতে পারে 2022-এর নিউজ পড়ছি কি না, 2022-এর লিস্ট কিন্তু রিলিজ হয়েছে 2023-এ এসে। আচ্ছা ওয়াডাটা কি? ওয়াডা হলো ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। তোমরা জানো আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আছে, এরা তার সাথে WDA কাজ করে। কারণ নিয়মটা খুব সিম্পল, সেটা হলো তুমি যখন কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি যুক্ত থাকবে, তখন তুমি যদি ডোপিং করে থাকো, তাহলে কিন্তু তোমাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তোমরা জানো কানাডার বিখ্যাত সেই অ্যাথলিট যার নাম ছিল বেন জনসন, সেই বেন জনসনের থেকে কিন্তু তার সোনার মেডেল কেড়ে নেওয়া হয়েছিল। কেন? কারণ তিনি ডোপিং করেছিলেন। তো এই ডোপিংকে আটকানোর জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি একটা মানে বলতে পারো সংস্থা তৈরি করেছে, যার নাম হলো ওয়াডা। তো ন্যাচারালি ওয়াডার বিভিন্ন দেশের বিভিন্ন ব্রাঞ্চও আছে, যেমন ওয়াডার ব্রাঞ্চ যেটা আমাদের দেশে আছে, সেটাকে আমরা বলি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, নাডা। তোমরা জানো রিসেন্টলি আমাদের বিখ্যাত ওই কি নাম, রেসলার, যার নাম কি জানো, ওই ছেলেটার নাম আগের বার ভালো করেও ছিল, এবার চান্স পাইনিও, বজরং পুনিয়া। বজরং পুনিয়া, ওর কিন্তু ডোপিং এর একটা ইস্যু ছিল। হ্যাঁ বজরঙ্গ পুনিয়া, ওর কিন্তু ডোপিং এর একটা ইস্যু ছিল। তো এবার ও শুধু ডোপিং বলে নয়, ওর কিছু অন্য সমস্যাও ছিল, পারফরমেন্সও খুব ড্রপ করেছে। ও কিন্তু এবারে অলিম্পিকে এই চান্স পায়নি। তোমরা শুনলে অবাক হবে, এবার অলিম্পিকে রেসলিং মানে যেটা নিয়ে তোমরা সবাই আশা রাখো প্রতি বছর, তো এবছরও ডেফিনেটলি রেসলিং এর দিকে তোমাদের চোখ থাকবে আমি জানি। এবার রেসলিং এর 6 জনের যে ইন্ডিয়ান টিম গেছে, তার মধ্যে 5 জন কিন্তু মহিলা, একমাত্র একটি ছেলে তিনি কোয়ালিফাই করেছেন, তার নাম হলো আমান সেরওয়াত। তাই এবার কিন্তু মেয়েদের দিকে তাকিয়ে আমরা রেসলিং থেকে যদি মেডেল আসে, তার জন্য ডেফিনেটলি ভিগনেশ রয়েছে, ভিগনেশ আমাদের সবচেয়ে বড় আশা।
বিঘ্নেশ ফোগাট সিস্টারদের মধ্যে পড়েও। শি ইজ আউটস্ট্যান্ডিং রেসলার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ছেলেদের মধ্যে যেখানে আমরা 4-5 জনের টিম পাঠাই প্রতি বছর, ইনফ্যাক্ট আগেরবার আমরা 2টো মেডেল পেয়েছিলাম ছেলেদের থেকে, সেখানে ছেলেদের টিম থেকে এবার একজনও কিন্তু অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেনি। এই সরি, একজন করেছে, তার নাম হলো আমান সারাওয়াত, ব্যাস, এর থেকে বেশি কেউ করেনি। তো বুঝতে পারছো ডোপিং আটকানোটা কিন্তু একটা মেজর চ্যালেঞ্জ। মীরাবাই চানু কোয়ালিফাই করছে, ওয়েট লিফটার খুব একটা বেশি জয়েন তো আমরা করি পাঠাইও না, আমাদের 2-3 জন ম্যাক্সিমাম থাকে। মীরাবাই চানু একজনই করেছে, দেখা যাক কি হয়। আমরা আশাবাদী মীরাবাই চানু যদি একটা কিছু করতে পারে। মীরাবাই চানু, বিকজ আমাদের তো দেশ, বুঝতেই পারছো আমরা তো খুব বেশি স্পোর্টস খেলি না, আমাদের প্রতি বছরই লক্ষ্য থাকে যে শুটিং থেকে যদি একটা দুটো আমরা পাই। এবার আমাদের ব্যাডমিন্টনে যারা আছে তারা খুব ভালো জায়গাতে নেই। যেমন ছেলেদের মধ্যে যে 10th র্যাঙ্ক, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং যার 10th, তার নাম হলো এইচ এস প্রণয়, তোমরা নাম শুনবে অবভিয়াসলি। তো সে খুব ভালো প্লেয়ার, কিন্তু সে 10th র্যাঙ্কড প্লেয়ার, মানে বুঝতে পারছো তো, তার আগে আরো 9 জন আছে। তাহলে সেখানে তোমাকে ব্রোঞ্জ পেতে গেলে প্রথম 3-এ আসতে হবে। তো 10 নম্বর র্যাঙ্ক থেকে 3-এ যাওয়াটা খুব ডিফিকাল্ট। আবার তুমি যদি পুরুষের কথা বলো, মানে পিভি সিন্ধুর কথা বলো, তার বর্তমানে র্যাঙ্ক হলো 12, আর সেখানে তোমাকে মেডেল পেতে হবে, চান্স খুব কম। তবে এবার আমি বলছি ব্যাডমিন্টনের সবচেয়ে বড় অ্যাট্রাকশন, তোমরা আমার কথা মিলিয়ে নিও, তোমরা যখন অলিম্পিক শুরু হবে বুঝতে পারবে, সেটা হলো ছেলেদের আমাদের একটা ডাবল জড়ি রয়েছে। হয়তো অনেকেই জানো, চিরাগ শেট্টি, রানকি রেড্ডি, চিরাগ শেট্টি, তারা এই মুহূর্তে ওয়ার্ল্ডের 3 নম্বর। ঠিক আছে, মাঝখানে ওয়ার্ল্ডের 1 নম্বরও ছিল কিছুদিন, এবং অবভিয়াসলি তারা এশিয়ান গেমস গোল্ড মেডেলিস্ট। মাথায় রাখবে, ব্যাডমিন্টনে কিন্তু এশিয়ান গেমসে গোল্ড মেডেল পাওয়া মানে সেটা অলিম্পিকের সমান। কারণ ব্যাডমিন্টনের শ্রেষ্ঠ যে দেশগুলো, মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, চাইনিজ তাইপেই, তারা কিন্তু সবাই এখান থেকে আসে না। একদম ঠিক বলেছো জয়ন্ত, দুর্দান্ত উত্তর। এই বছর এই যে জড়ি, তারা কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডটাও পেয়েছে। সো সবার চোখ ওর দিকে থাকবে। ব্যাডমিন্টন থেকে সিঙ্গেল মেডেল আমাদের বা আসতে পারে ডাবলস থেকে। যাই হোক, আমরা ওয়াটায় ফিরে আসি। ওয়াটার যে লিস্ট, তাতে কিন্তু ইন্ডিয়া নাম্বার 1-এ আছে। খেয়াল করে দেখো, ইন্ডিয়াতে কিন্তু টেস্ট হয়েছে 4064টা, তার মধ্যে 127টা পজিটিভ, যেটা 3.26% ডোপ। তুমি খেয়াল করে দেখো, কাতারে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে, 7209। মানে প্র্যাকটিক্যালি স্পিকিং, যদি আমাদের টেস্টের সংখ্যাটা আরো বাড়ে, তাহলে কিন্তু পার্সেন্টেজটা আরো বাড়তে পারে। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। যদি আমি ওয়াটার ক্ষেত্রে বলি, অ্যান্টি ডোপিং এজেন্সি রিপোর্ট এটা, এখানে ইন্ডিয়া টপ করেছে। মানে ইন্ডিয়া যত খারাপ খারাপ জিনিসগুলো টপ করে, ঠিক আছে, মানে কিছু বলার নেই। ওয়াটার ইনিশিয়েটটা নিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। পারপাস কি, কেন না, প্রিভেন্ট ডোপিং ইন স্পোর্টস, যাতে স্পোর্টসে ডোপিং কে বন্ধ করা যেতে পারে। এখান থেকে একটা স্ট্র্যাটেজিকে প্রশ্ন দিতে পারে, ওয়াটার হেডকোয়ার্টারটা কোথায় আছে। ওয়াটার হেডকোয়ার্টার আছে হলো মন্ট্রিল একটা শহর, তোমরা জানো 1984, আমি যদি খুব ভুল না করি ওখানে, না 1984 তো লস অ্যাঞ্জেলেস, 1976 76 সালের যে অলিম্পিক সেটা মন্ট্রিলে হয়েছিল। আর কিউবেক বলে একটা কানাডায় মানে রাজ্য আছে, সেখানে মন্ট্রিল শহরটা রয়েছে। মন্ট্রিলে ওয়াটার হেডকোয়ার্টার রয়েছে। ওয়াটার মেন লোগো ট্যাগলাইন কি, প্লে ট্রু, মানে অনেস্টলি তুমি খেলো। রোমানিয়া আনভেল্ড ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল লেজার। যারা ইউরো কাপ ফলো করছো তারা জানো, কালকে রোমানিয়া অলরেডি একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, ইউক্রেনের মতো শক্তিশালী দেশকে 3-0 গোলে তারা হারিয়ে দিয়েছে। রোমানিয়া খুব ইম্পর্টেন্ট কান্ট্রি, রোমানিয়ার ক্যাপিটাল হলো বুখারেস্ট। রোমানিয়া ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল লেজার তৈরি করেছে, মধ্য ইউরোপের একটা বিখ্যাত দেশ। 0-3 গোলে ইউক্রেনকে হারিয়েছে। আর লেজারের ফুল ফর্ম, এটা অবশ্য জাস্ট আমি এক্সট্রা দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্স সাথে কোনো সম্পর্ক নেই, বাট পরীক্ষা আসতে পারে। লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এবার তোমরা আমাকে প্লিজ লেজার সম্বন্ধে জিজ্ঞেস করো না, কারণ সায়েন্স আমি কিছু জানি না, ঠিক আছে। যদি জানতে চাও তাহলে গুগল করে নিতে পারো, আর তোমাদের আসবেও না, ফুল ফর্মটা জেনে রাখো তাহলেই হবে। অনেক সময় এগুলো দেয়, এই যেমন এলসিডি টিভি, তোমরা সব শুনেছো। এলসিডির ফুল ফর্ম কি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপর ধরো এলইডি খুব পপুলার, এলইডি কথাটা তোমরা শুনেছো, এলইডি ফুল ফর্ম জিজ্ঞেস করেছে অনেকবার পরীক্ষা, আমি দেখেছি, লাইট এমিটিং ডায়োড। তো এরকম দেয়। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ফোর্বস ওয়ার্ল্ড বিলিয়নিয়ার লিস্ট, ফোর্বস এর যে বিলিয়নিয়ার লিস্ট, তাতে নাম্বার 1-এ রয়েছে বার্নার্ড আর্ল্যান্ড অ্যান্ড ফ্যামিলি, তারা 231 বিলিয়ন কোটি টাকার মালিক। এলন মাস্ক 2 নম্বরে রয়েছে, 195 বিলিয়ন ডলার। আর আমাদের মুকেশ আম্বানি ইন্ডিয়ার 116 বিলিয়ন ডলার মালিক। এইটুকুনি জাস্ট পড়ে নেবে, এখানে অ্যাজ সাচ
প্রচুর ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট চলে যাও, মহারাষ্ট্র ওয়ান ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, চার্জটা কমে গেছে, চার্জে বসাই, জাস্ট গিভ মি আ মিনিট। হ্যাঁ আগের বছর তো আধা দিন ছিল, এবার আবার আম্বানি রিপ্লেস করে দিয়েছে দেখছি তো। না তুমি যেটা বলছো ওটা ফরচুন, এটা ফোর্বস, দুটো আলাদা আলাদা আছে। হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি একটা ফোর্বস একটা ফরচুন। আচ্ছা না তাহলে ওরা আলাদা লিস্ট হবে, প্রতি 2-3 মাস ছাড়া লিস্ট চেঞ্জ হয়। 1 মিনিট দাঁড়াও তো। একটা মিনিট, একটা ফোন আসছে। হ্যাঁ স্যার ফোন করেছিলেন। কোনটা বলুন তো, আব্দুল কালাম ব্যাচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেসিডেন্টের শেষটা আছে, আমি অ্যাকচুয়ালি 2-3টে এক্সট্রা ক্লাস প্রেসিডেন্টে নিয়েছি, ওটা আমি পরে কভার আপ করিয়ে দেবো। হুম, আপনার টোটাল ক্লাস যখন হবে তখন ওটা কভার আপ করিয়ে দেবো, কারণ একটু ডিটেলে ওখানে পড়ে দিচ্ছি, গভর্নরটা পোহাতে হবে না বলে। বলুন। হ্যাঁ পার্লামেন্টের চারটে, হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ব্যাপারটা হলো আপনার টোটাল ক্লাসটা তো এক থাকলেই হলো, আপনি টোটাল ক্লাস আপনি যেটা আছে সেটা বাড়বে না। হয়টা কি, কিছু কিছু চ্যাপ্টার অনেক সময় হয় সেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবার ধরুন আমি এখানে কভার আপ করে আপনার অন্য চ্যাপ্টারে আমি আপনার ক্লাস কমিয়ে দেবো, ওটা টোটালটা আপনার চেঞ্জ হবে না, তাহলেই তো হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টপিকেই নেবো, আজকে শেষ হয়ে যাবে ওটা। এবং আজকে আমরা ভাইস প্রেসিডেন্ট শুরুও করে দেবো, মানে আজকে আমরা ভাইস প্রেসিডেন্টও কমপ্লিট হয়ে যাবে আর কি। হুম। আপনার টোটাল টোটাল ক্লাস যেটা আছে, ঠিক আছে স্যার, আপনার যে টোটাল ক্লাস আছে ওখানে আমি আপনাকে কমিয়ে দেবো, চিন্তা নেই, আপনার স্টুডেন্টের ভালোই হবে। আমি যেভাবে পড়াচ্ছি তাতে ওরা মেন্সে সবাই 90-এর ওপর পাবে, এইটুকুনি আমি কনফার্ম দিতে পারি। আর আপনার টোটাল ক্লাস আমি কমাবো, মানে বাড়াবো না, ঠিক আছে। না আমি অ্যাকচুয়ালি ওটা স্যারকে বলেছি, অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, আমি আপনাকে একটা রোড ম্যাপ দিয়েছি, কিন্তু অনেক সময় কি হয়, সবসময় তো পুরোপুরি রোড ম্যাপটা ফলো হয় না। এবার ধরুন হয়তো ওরা একটু বেশি কোশ্চেন করে ফেলেছে, আমি হয়তো ক্লাসটা একটুখানি এক্সটেন্ড করিয়েছি, অনেক সময় এরকম হয় তো। তবে মোটামুটি আমরা টোটাল ক্লাস আমি ওইখানেই রাখবো, ওর বাড়াবো না ওর থেকে বেশি। আপনার চিন্তা কিছু নেই, আর ছেলে মেয়েদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ইনফ্যাক্ট আমি দেখবেন ফান্ডামেন্টাল আইটেও একটা দুটো এক্সট্রা ক্লাস নিয়েছি, ওটা পরে আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে। আর ধরুন আমি বলছি, যেমন ধরুন অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট আলাদা করে আর পোয়াতে হয় না, সেটা আমরা জাস্ট ওদেরকে নোটটা আপলোড করে দিতে পারি। হ্যাঁ। তারপর ধরুন ইম্পর্টেন্ট আর্টিকেলের একটা দুটো ক্লাস নিতে হয়, বাট ওটা না নিলেও চলে, ওটাও নোট আপলোড করে দিতে পারি, ওগুলো আমরা কভার করিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার যে কোনো অসুবিধা হলে আপনি আমাকে ফোন করবেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ। আচ্ছা চলো, একটা ফোন এসেছিল। মহারাষ্ট্র ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ 2023-24। নেক্সট আমরা চলে যাই। আচ্ছা খোখো একটা খেলা, যদিও এই সম্বন্ধে আমার প্রচুর আইডিয়া কিছু নেই, তো জাস্ট এইটুকুনি জাস্ট তোমরা মনে রেখো। আচ্ছা, এউ স্মল ফাইন্যান্স ব্যাংক মার্জড উইথ ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে এউ স্মল ফাইন্যান্স ব্যাংক, দুটো ব্যাংক কিন্তু মার্জ করে গেছে। ঠিক আছে, এবার এউ স্মল ফাইন্যান্স ব্যাংক এর হেডকোয়ার্টার জয়পুরে আছে, আর ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক এদের ব্যাঙ্গালোরে আছে। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংকের সাথে ইউ ফাইন্যান্স ব্যাংক কিন্তু মার্চ করেছে, তো এটা একটু মাথায় রাখবে। আচ্ছা এবার স্মল ফাইন্যান্স ব্যাংকটা কি, the difference between small finance bank and commercial bank is based on the customer they serve. Actually হয়টা কি, স্মল ফাইন্যান্স ব্যাংক টার্গেট করে হলো মেনলি যারা ছোট ব্যবসায়ী, স্মল বিজনেসম্যান ফার্মার এদেরকে। আর কমার্শিয়াল ব্যাংকের অ্যাজ সাচ এরকম কোনো রেস্ট্রিকশন নেই, কমার্শিয়াল ব্যাংক সবাইকেই লোন টোন দেয়। তো মেনলি ছোটখাটো যারা ব্যবসায়ী তাদের জন্য স্মল ফাইন্যান্স ব্যাংক কাজ করে। ঠিক আছে, তো এখানে দুটো স্মল ফাইন্যান্স ব্যাংক মার্চ করছে, এইটুকুনি তোমরা মাথায় রাখবে। নেক্সট আমরা চলে যাই, থ্রি ট্র্যাডিশনাল প্রোডাক্টস ফ্রম ত্রিপুরা, ত্রিপুরা তিনটে ঐতিহ্যবাহী পণ্য, তারা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। একটা হলো মাতাবাড়ি প্যারা প্রসাদ,
একটা হলো রিকনাই পাঁচারা টেক্সটাইল, আর একটা হলো রিসা। আচ্ছা, 1 মিনিট আবার দাঁড়াও, ফোন। হ্যাঁ স্যার বলুন। এসআইতে এসআইতে তো আমাকে একবার দেখে আপনাকে বলতে হবে। আমি একটা ক্লাস নিচ্ছি, আমি আপনাকে ফোন করবো 15-20 মিনিট পরে, ফোন করবো, ফোন করে বলবো। ফ্রি আছেন তো? ঠিক আছে, আমি এটাই ক্লাস নিয়ে আপনাকে ফোন করে বলে দিচ্ছি এসআইতে কোনটা করাবো। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, তিনটে ট্র্যাডিশনাল তোমার তিনটে জিআই ট্যাগ পেয়েছে। দেখো এই যে রিসা বলে, এই রিসাটা অ্যাকচুয়ালি এই ড্রেসটা, এটা কোমরের সাথে বেঁধে পড়ে, ঠিক আছে, অনেকটা ওই ওড়নার মতো। আর একটা প্যারাও পেয়েছে, আর রিচা প্যাচারা টেক্সটাইল এটাও পেয়েছে। তিনটে প্রোডাক্ট যেটা জিআই ট্যাগ পেয়েছে, একটু মাথায় রাখবে। নেক্সট চলে যাও। জুদিত তালুকা সুমিনওয়া নেমড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আচ্ছা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর নতুন ফিমেল প্রাইম মিনিস্টার হয়েছেন, যার নাম হলো জুদিত তুলুকা সুমিনুয়া। ইনি হলেন প্রথম প্রথম মহিলা প্রাইম মিনিস্টার। আচ্ছা, তোমরা কি জানো এই যে ডিআর কঙ্গো যাদেরকে বলা হয় আর কি, ডিআরসি, তোমরা জানো এই পার্টিকুলার দেশটা কোন একটা বিখ্যাত জন্তুর জন্য খুব বিখ্যাত? মানে কেউ গেস করে বলতে পারবে কোন জন্তুর জন্য, যেটা এখন এন্ডেঞ্জার্ড, মানে প্রায় আর পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু এই দেশটা এখনো সেই জন্তুটা আছে, পাওয়া যায় এখনো। এই দেশটার কিছু কিছু ন্যাশনাল পার্কে এখনো আছে। এনি আইডিয়া, এনি গেস ওয়ার্ক? দুটো দেশে পাওয়া যায়, একটা হলো এই ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, আর একটা হলো রোয়ান্ডা, এর পাশের দেশ। সাদা হাতি না, সাদা হাতি না। আর আর কিছু, আর কিছু? না, রেড পান্ডা এখনো পর্যন্ত তুমি চীনে পাবে, চীনে এখনো রেড পান্ডা আছে, পান্ডা নয়। এইখানে এই দুটো দেশে এখনো পর্যন্ত গরিলা দেখতে পাওয়া যায়। গরিলা, তোমরা গরিলা দেখেছো? গরিলা মানে ওই বড় কিংকং এর কথা বলছি না, ওটা তো সিনেমা। ছোট ছোট গরিলা হয় না, ঠিক আছে, শিম্পাঞ্জির মতোই, কিন্তু শিম্পাঞ্জির মতো নয়, হাতটাকে ভর দিয়ে চলে, ঠিক আছে। এবং গরিলার আইকিউ লেভেল কিন্তু খুব স্ট্রং, মানুষের মতো প্রায়। তো একমাত্র কঙ্গো আর রোয়ান্ডা দুটো দেশ যেখানে এখনো এখনো পর্যন্ত অল্প হলেও গরিলা রয়েছে, ঠিক আছে। সেই দেশের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হয়েছেন, যার নাম জুদিত তুলুকা সুমিনওয়া। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে চলে যাও। সেফালি সারান টুক চার্জ অ্যাজ প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল অফ প্রেস ইনফরমেশন ব্যুরো, পিআইবি, প্রেস ইনফরমেশন ব্যুরো, যেখানে গভর্নমেন্টের বিভিন্ন প্রেস রিলিজ বেরোয়, যার মাধ্যমে তার প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হয়েছেন, যার নাম সেফালি সারান। WHO has launched a new network for coronaviruses, COVINET, to facilitate and coordinate global expertise and capacities for early and accurate detection, monitoring and assessment of SARS-CoV-2, MERS, CoV, and novel coronavirus of public health importance. The network currently includes 36 laboratories from 21 countries in all 6 WHO regions. Actually কিছুই নয়, এটা একটা কানেক্টিভিটি, ঠিক আছে, যে কোন দেশ করোনা ভাইরাস নিয়ে যদি নতুন কোনো তার প্রোটোটাইপ আবিষ্কার করে, বা নতুন কোনো যদি ভ্যাকসিন আবিষ্কার করে, সেটা যাতে ওয়েল কানেক্টেড থাকে ডাব্লিউএইচওর সাথে, তার জন্য কোভিনেট বলে একটা নেটওয়ার্কিং বলতে পারো সিস্টেম তৈরি করা হয়েছে। নেক্সট চলে যাও। আচ্ছা, ডাব্লিউএইচও সম্বন্ধে দুটো ইনফরমেশন দেখে নাও। আসে মাঝে মাঝে ডাব্লিউএইচও হেডকোয়ার্টার তোমাদের খুব পরীক্ষায় আসে, জেনেভা সুইজারল্যান্ডে। আর এদের ফাউন্ড মানে তৈরি হয়েছে 1948 সালে, 1948 তৈরি হয়েছে, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড। Professor Meena Chandra, principal of Kalindi College, Delhi University, has been awarded the prestigious International Culture Award, আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার পেয়েছেন 2024-এ। Professor Chandra received the honor in recognition of her remarkable work in the field of education and social service. ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স মাথায় রাখবে, এগুলো ইজি, এগুলো তো জাস্ট পড়ে নেওয়ার মতো। আচ্ছা, ইন এ গ্রাউন্ড ব্রেকিং কোলাবোরেশন, এটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, দুটো কোম্পানি মাইক্রোসফট আর ওপেন এআই, এরা একসাথে একটা সুপার কম্পিউটার তৈরি করার প্ল্যান করেছে। প্ল্যানস টু কনস্ট্রাক্ট এ রেভলিউশনারি সুপার কম্পিউটার, তার নাম কি? স্টারগেট, রিপ্রেজেন্টিং এ সিগনিফিক্যান্ট লিপ ফরওয়ার্ড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে স্টারগেট বলে একটা সুপার কম্পিউটার তৈরি করার ভাবনা চিন্তা আছে দুটো কোম্পানির মাধ্যমে, একটা হলো অবশ্যই ওপেন এআই, আর একটা হলো মাইক্রোসফট। এবং মাথায় রাখবে এরা এতটাই পাওয়ারফুল সুপার কম্পিউটার বানাবে, বলছে এই যে টার্গেট সুপার কম্পিউটারটা, সেটা নাকি পৃথিবীতে যত বড় বড়
মানে স্পেস রিসার্চ হবে সেগুলোকে কন্ট্রোল করবে, বুঝতেই পারছো। এবং এই ক্ষেত্রে এরা কিন্তু এআই টেকনোলজি ইউজ করছে। এআই টেকনোলজি বুঝতেই পারছো, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন যথেষ্ট পপুলার। তো এআই টেকনোলজি ইউজ করে কিন্তু তারা এই কাজটা করবে। নেক্সট চলে যাও, সদানন্দ ডেট অ্যাপয়েন্টেড অ্যাজ এ এনআইএ চিফ। আচ্ছা, এনআইএ কিন্তু এরা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এরা মেনলি টেরোরিজমকে নিয়েই কাজ করে, বাট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট হিসেবে কাজ করে। এনআইএ কাউন্টার টেরোরিজম ল এনফোর্সমেন্ট এজেন্সি, এটা 2009 সালে তৈরি হয়েছিল। এটার গভর্নিং বডি হোম অ্যাফেয়ার্স। তোমরা জানো আমাদের বোম্বেতে যে অ্যাটাক হয়, মানে বোম্বেতে যে ভয়ানক অ্যাটাক হয়েছিল, এখানে ওই কাসাব ছিল, মনে আছে তোমাদের? সেই অ্যাটাকের পরে কিন্তু আমরা এটা তৈরি করেছিলাম, এনআইএ তৈরি করেছিলাম। আমাদের নর্মাল ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ইন্টেলিজেন্সের কাজও করে, তার মধ্যে অবভিয়াসলি তোমরা জানো আইবি রয়েছে। আইবি হলো আমাদের দেশের ইন্টারনাল ইন্টেলিজেন্স। আর একটা রয়েছে র, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যারা আমাদের দেশের বাইরে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করে। নেক্সট চলে যাও, পিলভিট ফ্লুট। পিলভিট হলো উত্তরপ্রদেশের একটা বিখ্যাত জায়গা। একসময় এই পিলভিট থেকে মানেকা গান্ধী মেম্বার অফ পার্লামেন্ট হতেন। পিলভিট ফ্লুট একটা বাঁশি, যেটা উত্তরপ্রদেশের পিলভিট থেকে, সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, নেক্সট চলে যাও, অলোক শুক্লা, রিনাউন্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড কনকারার অফ ছত্তিশগড় বাঁচাও আন্দোলন। ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের একজন প্রণেতা বলতে পারো। এবং যেমন নর্মদা বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে মেধা পাটেকরের ভূমিকা ছিল, তেমন ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে অলোক শুক্লার যথেষ্ট বড় ভূমিকা ছিল। অবশ্যই ইনি একজন পরিবেশ বিজ্ঞানী, পরিবেশের উপর কাজ করেন। তাকে কিন্তু 2024-এ গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ দেওয়া হয়েছে। এটাকে আমরা গ্রিন নোবেল প্রাইজ বলেও জানি, মানে পরিবেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। যেমন তোমরা জানো আর্কিটেকচারের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড প্রিটজার প্রাইজ, ম্যাথামেটিক্সের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হলো অ্যাবেল প্রাইজ, তেমন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ হলো পরিবেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, যেটাকে আমরা গ্রিন নোবেল প্রাইজও বলে জানি। নোবেল প্রাইজের সাথে তুলনা করা হয়। সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ছত্তিশগড় বাঁচাও আন্দোলনের এক সময়কার বিখ্যাত এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস, যার নাম অলোক শুক্লা। আমাদের দেশে এনভায়রনমেন্টের যে লড়াইগুলো হয়েছে সেগুলোর সম্বন্ধে ধরো পরীক্ষায় আসে প্রশ্ন। যেমন ধরো সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে, এটা কেরালায় হয়েছিল। তারপর ওইদিকে আমাদের নর্মদা বাঁচাও আন্দোলন, মেধা পাটেকর তার সাথে যুক্ত। তারপর উত্তরপ্রদেশে একটা বিখ্যাত আন্দোলন হচ্ছে, ও জানো এই উত্তরাখণ্ডে, কেউ জানো ওটার আন্দোলনটার নাম কি? চিপকো। হ্যাঁ, চিপকো। আমাদের দক্ষিণ ভারতে হয়েছিল অ্যাপিকো। ছত্তিশগড় বাঁচাও, খুব বিখ্যাত বিখ্যাত পরিবেশ সংক্রান্ত আন্দোলন। এগুলো মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় দেয়, কোন আন্দোলন কবে হয়েছে, এগুলো একটু পরীক্ষায় দেখে যাবে, আসে মাঝে মাঝে। আচ্ছা, World of Yakshagana, a traditional theatre form of Karnataka, has lost a towering figure. Subramania Dareshwar, a senior well-known Yakshagana Bhav Gatha background singer, passed away recently in Bangalore. আচ্ছা, ইয়াকশাগানা তোমরা সবাই পড়ো, ওটা হলো বিখ্যাত থিয়েটার ফর্ম, যেটা অবভিয়াসলি আমাদের এতে রয়েছে, কর্ণাটকে রয়েছে। এবার ওই যে থিয়েটার গুলো যখন হয় ইয়াকশাগানা, তখন পেছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, যাদেরকে ভাব গাথা বা ভাব গাথা লিরিসিস্ট বলা হয়। তেমন একজন বিখ্যাত, মানে বিখ্যাত মানে খুবই রিনাউন্ড, যার নাম হলো সর্বামান্না ধারেশ্বর, তিনি রিসেন্টলি মারা গেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হ্যাজ অ্যানাউন্সড অ্যাপয়েন্টমেন্ট অফ পাকিস্তান ক্রিকেট লেজেন্ড সানা মির as the ambassador for the upcoming ICC Women's T20 World Cup qualifier. তোমরা জানো বর্তমানে আমাদের দেশে এই ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজে আমাদের চলছে, কি বলে, আইসিসি মেন্স T20 ওয়ার্ল্ড কাপ চলছে। তো ন্যাশনালি তার সাথে কিন্তু আইসিসি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ারও চলছে, মানে যেখানে বিভিন্ন দেশকে আমরা কোয়ালিফাই করাচ্ছি। তো তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে পাকিস্তানের সর্বকালের সর্বসেরা মহিলা ক্রিকেটারের মধ্যে একজন, যার নাম সানা মির, তাকে। ঠিক আছে, আমাদের যেমন ঝুলন গোস্বামী, তেমন ওদের সানা মির, খুব বিখ্যাত। সুধীর কাকার, দ্য ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি, পাসেস অ্যাওয়ে। ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি সুধীর কাকার, তিনি রিসেন্টলি মারা গেছেন। ঠিক আছে, এখানে দুটো প্রশ্ন আসতে পারে, ফাদার অফ ইন্ডিয়ান সাইকোলজি কাকে বলা হয়, বা সুধীর কাকার মারা গেছে তিনি কিসের সাথে যুক্ত, কোন ফিল্ডের সাথে যুক্ত, সেই হিসেবেও দিতে পারে। Legendary sprinter Usain Bolt has been named as the official ambassador for the upcoming ICC Men's T20 World Cup, co-hosted by West Indies and USA from 1st June to 29 June. স্যার তোমরা তো এটা এমনিতেও জানো, শুধুমাত্র উসেন বোল্ট বলে নয়, এটাকে আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে, এখানে কিন্তু যুবরাজ সিংও আছে। যুবরাজ সিং, সাইদ আফ্রিদি এবং উসেন বোল্ট,
এই তিনজন কিন্তু এবার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডার আছেন। তো শহীদ আফ্রিদি, যুবরাজ সিং এর নামটাও মাথায় রাখবে, উসিন বোল্টের নামটা বেশি করে মাথায় রাখবে, কারণ ইনি কিন্তু ক্রিকেটিং জগতের নন, ইনি একজন খুব বড় স্প্রিন্টার, তোমরা সবাই জানো। এবার কেন এনাকে করা হয়েছে, কারণ উসেন বোল্ট যে দেশ থেকে বিলং করে সেই দেশটার নাম হলো জামাইকা। আর জামাইকা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা বিখ্যাত দ্বীপ। জামাইকা, অ্যান্টিগুয়া, তোমরা সব জানো যারা খেলে। ত্রিনিদাদ, অবভিয়াসলি ত্রিনিদাদের নাম তো বলতেই হবে। ব্র্যান লারা ত্রিনিদাদ থেকে বিলং করতো, আমাদের ভিভিয়ান রিচার্ডস ত্রিনিদাদ থেকে বিলং করতো, তাই উসেন বেল্টকেও অ্যাম্বাসেডার করা হয়েছে অ্যালং উইথ সাইদ আফ্রিদি অ্যান্ড যুবরাজ সিং। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে আজকে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স যেমন ছিল, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে প্রায় 30-35টা উপর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তোমাদের ক্লাস মোটামুটি কেমন লাগছে? আগের থেকে কিছুটা বেটার হয়েছে কি? দেখো, বেশি আজে বাজে ইনফরমেশন কিন্তু আমি দিই না, যতটুকু প্রয়োজন ততটুকু, ঠিক আছে? এবং তার সাথে একটু ছবি টবি দেওয়া থাকে। আর আহ, যেটা আমি করি সেটা হলো এক্সট্রা কিছু ইনফরমেশন, যেমন ধরো ওয়ার্ল্ড ব্যাংক রিলেটেড একটা কিছু পড়লে, ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে দুটো কথা পড়ে নিলে। যেমন ফর এক্সাম্পল ডাব্লিউএইচও সম্বন্ধে পড়লে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে তৈরি হয়েছে, হেডকোয়ার্টার কোথায় পড়ে নিলে। এইভাবে চলছে। এবার আমরা প্র্যাকটিস কোশ্চেনে ঢুকে পড়ি, তোমরা এবার উত্তর দেবে। চলো, ফার্স্ট কোশ্চেন চলে যাও। হু ইজ দ্য অথর অফ মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস এন্ড এন্টারপ্রাইজ? চলো সবাই উত্তর দাও, আমি 1 মিনিটের মধ্যে আনসার দেবো সবাইকে। আচ্ছা, এখানে তোমাদের আনসার এসছে, অনেকগুলো আনসারই এসছে। বি ডি, সব আমি আর সবাই নাম দিচ্ছি না, বি ডি মিশিয়ে আসছে। এখানে কারেক্ট আনসার কিন্তু হবে অমিতাভ কান্ত, অপশন সি, নীতি আয়োগের প্রাক্তন সিইও, তার লেখা এই বইটা মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস এন্ড এন্টারপ্রাইজ। চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। হু ইজ দ্য অথর অফ দ্য বুক মুন্ডাক উপনিষদ, দ্য গেটওয়ে অফ ইটার্নিটি? চলো আনসার দাও সবাই, তারপর আমি আনসার শেয়ার করছি। অনেকগুলো উত্তরই এসছে। এখানে কারেক্ট আনসার যেটা হবে সেটা হলো কারণ সিং, ইনি একজন এমপি। আর এই বইটা রিলিজ করেছিল আমাদের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকার, ওই জন্য মাথায় রাখবে বইটা কিন্তু লিখেছে ডক্টর কারণ সিং, রিলিজ করেছে জগদীপ ধনকার। 2 নম্বর বই। 3 নম্বর চলে যাও। হু ওন বিবিসি ইন্ডিয়ান স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ফর 2022? 2022-এর, যদিও অ্যাওয়ার্ডটা দেওয়া 2023-এই হয়েছিল, তো এটা 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল 2022-এর অ্যাওয়ার্ড। 2022-এর সারা বছরের পারফরমেন্সের জন্য বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার কে জিতেছে? নিখাত জারিন, মীরাবাই চানু, মানা সিং নাকি দীপা সিং?
পাপিয়া, তুমি তোমার স্ক্রিনটা প্রেজেন্ট করছো কেন? বন্ধ করো। আমার স্ক্রিনটা প্রেজেন্ট হচ্ছে? এ কি? কি তোমাদের হঠাৎ করে পাপিয়া স্ক্রিনটা প্রেজেন্ট করে দিলে কেন? মানে সত্যি বাবা, তোমাদের এক একজন এক একটা রত্ন। ঠিক আছে, কারেক্ট আনসার হবে মীরাবাই চানু, অপশন বি। মীরাবাই চানু ইন্ডিয়ান ওয়েট লিফটার ফ্রম মণিপুর টোকিও অলিম্পিক্স 2020-তে সিলভার মেডেল জিতেছিলেন। চলো 4 নম্বর প্রশ্ন। হুইচ কান্ট্রি ওন দ্য টাইটেল অফ 2023 মেন্স এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ? পুরুষদের এফআইএইচ মানে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোন দেশ হয়েছে? ইন্ডিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি। এটা আবার হয়েছিল ইন্ডিয়াতে। এই হকি ওয়ার্ল্ড কাপটা হোস্ট করেছিল ভারত, উড়িষ্যাতে হয়েছিল। আচ্ছা, এখানে অনেকে অনেক উত্তর দিয়েছো। কারেক্ট আনসার হবে জার্মানি। এটা হোস্ট ছিল ইন্ডিয়া, চ্যাম্পিয়ন জার্মানি। এটা জার্মানির তৃতীয় টাইটেল, ওয়ার্ল্ড কাপ টাইটেল। আর জার্মানি ফাইনালে হারিয়েছে বেলজিয়ামকে। চলো 5 নম্বর প্রশ্ন। হু ওয়ান মেন সিঙ্গেলস টাইটেল অ্যাট 2023 উইম্বলেডন চ্যাম্পিয়নশিপ? 2023-এ উইম্বলেডন ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছিল? জোকোভিচ, কুলহফ, আলকারাস নাকি রাফায়েল নাদাল? এটা দুর্দান্ত খেলা হয়েছিল, এটা যারা খেলাটা দেখছে তারা মনে থাকবে। না না না, উইম্বলেডন লন্ডনে হয়। হ্যাঁ, এটা না, টুর্নামেন্টটার নাম হলো উইম্বলেডন। ঠিক আছে, এবার এবার এটা তোমার এবার এখানে তুমি এই নামটা যে পেয়েছো, ঠিক আছে, এবার এখানে যে তুমি নামটা পেয়েছো, ফ্রেঞ্চ ওপেনের ক্ষেত্রে, অস্ট্রেলিয়ান ওপেনের ক্ষেত্রে এটা কিন্তু নেই। মানে উইম্বলেডনের ক্ষেত্রেই নামটা এরকম, বুঝতে পারছো? কারণ ফ্রেঞ্চ ওপেনের ক্ষেত্রে দেশটা আহ নাম হলো মানে দেশ নাম অনুযায়ী হয়েছে আর কি, বুঝতে পেরেছো? এবার অ্যাকচুয়ালি উইম্বলেডন কথাটা একটা মানে আছে, মানে এটা এমনি হয়নি। ঠিক আছে, ওখানে একটা গ্রাম আছে ইংল্যান্ডে। ঠিক আছে, ওই গ্রামটার নাম হলো উইম্বেডং। উইম্বেডং বলে একটা গ্রাম আছে, সেখানে প্রথম এই টেনিস খেলা শুরু হয়েছিল। আর সেখানে একটা মানে উইম্বলেডন কথাটার মানে হলো একটা উইম্যান হিলস, উইম্যান হিল বলে একটা মানে পাহাড় আছে আর কি, সেখানে প্রথম টেনিস খেলা শুরু হয়। আর যেহেতু ওই গ্রামটার নাম হলো উইম্বেডুং, সেখান থেকে নামটা হয়েছে উইম্বলেডন। এগুলো আমরা যখন ছোটবেলায় কুইজ করতাম এটা পড়তাম। ঠিক আছে, আর ওখানে কিং এডগার বলে একজন মানে রাজা ছিলেন, তিনি প্রথম মানে ইউকে তে আর কি আমাদের এই টেনিস খেলাটা শুরু করেন। সেখান থেকে চ্যাম্পিয়নশিপটার নাম হয়েছে উইম্বলেডন। আর উইম্বলেডন আমাদের 1887-এ শুরু হয়, প্রথম 1887 সালে, বুঝতে পেরেছো? আমার তো মনে হয় ইংল্যান্ড স্পোর্টসে খুবই ভালো। তবে যদিও অলিম্পিকে ওরা ফার্স্ট সেকেন্ড খুব একটা হতে পারে না, কারণ অলিম্পিকে এই মুহূর্তে যেমন খুব
ভালো জায়গাতে রয়েছে আমেরিকা, ইউএসএ। চায়না এখন খুব ভালো করছে, একসময় সোভিয়েত ইউনিয়ন টপ করতো, বাট প্রথম 3, 4, 5-এর মধ্যে ইংল্যান্ড বা ইউকে থাকে, গ্রেট ব্রিটেন থাকে। আচ্ছা, এটার কারেন্ট আনসার হলো কার্লোস আলকারাস। মেন সিঙ্গেল টাইটেল জিতেছিল কার্লোস আলকারাস স্পেনের, ডিফিট করেছিল, হারিয়েছিল নোভাক জোকোভিচকে সার্বিয়ার ফাইনালে। আর ওমেন সিঙ্গেল টাইটেল জিতেছিল বনজুসোভা, চেক রিপাবলিকের মেয়ে, এ হারিয়েছিল অনুজ জাবো টিউনিসিয়ার একজনকে, থাকে ফাইনালে। তোমাদের নোটে সবই দেওয়া আছে, নোটটা পেলে সব পেয়ে যাবে। হুইচ কান্ট্রি ওন দ্য টাইটেল অফ 2023 ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ? 2023-এ ফিফা মহিলা বিশ্বকাপ যেটা হোস্ট করেছিল অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ড, সেই পার্টিকুলার মহিলা বিশ্বকাপের শিরোপা জিতেছে কোন দেশ? স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স। চলো। আচ্ছা, এখানে অনেকে বলছো, দেখে নাও, কারেক্ট আনসার হবে স্পেন। তাহলে হোস্ট কান্ট্রি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন জিতেছে। আর স্পেন এই যে পার্টিকুলার খেলাটায় কাকে হারিয়েছিল ফাইনালে? ইংল্যান্ডকে। স্পেনের একটা বিখ্যাত প্লেয়ার, তোমরা হয়তো তার নাম বারবার শুনে থাকবে এখন, তার নাম হলো আইটানা বোনমাটি। বোনমাটি অসাধারণ প্লেয়ার, বার্সেলোনাতেও খেলে, মেয়েদের প্লেয়ারদের মধ্যে মানে লিভিং লেজেন্ড। এখন তোমরা যেমন মেসি, রোনাল্ডোকে করো, তেমন বোনমাটি কিন্তু স্পেনে খুব বিখ্যাত প্লেয়ার মেয়েদের। তো উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ফাইনালে। অপশন এ, স্পেন ইজ দ্য কারেক্ট আনসার। Who has been appointed as the Director General of the RPF? RPF রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আরপিএফ যেটা আছে, আরপিএফ এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মনোজ যাদব, রাহুল দেব, গৌতম সিনহা, নাকি আর হরিকুমার? তোমাদের যখন ক্লাস শুরু হয়েছিল অনেকে ছিলে, এখন অনেকে নেই, এটাই হয়। তোমরা বুঝতে পারো না যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হয় না, কারেন্ট অ্যাফেয়ার্স কে প্র্যাকটিসটাও করতে হয়। কি আর বলবো। এখানে মোটামুটি এ আনসারটাই বেশি আসছে। ঠিক আছে, বেশিরভাগ আনসারই এ, সি সব মিলিয়ে আসছে। কারেক্ট আনসার হলো মনোজ যাদব, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড মোহতরি বন্দনা যোজনা 2024? আচ্ছা, এখানে দেখে নাও, কারেক্ট আনসার হবে ছত্তিশগড়। মহাত্মারি বন্দনা যোজনা এটা লঞ্চ করেছে ছত্তিশগড়ের সরকার। কি ব্যাপারটা না, 1000 টাকা করে মাসে দেওয়া হবে মহিলাদেরকে। ছত্তিশগড়ের চিফ মিনিস্টার বিষ্ণু দেও সাই। আমরা বলতেই পারি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে সত্যি সত্যি অনুপ্রেরণা। এখন অনেক রাজ্যই কিন্তু লক্ষ্মী ভান্ডারের মতো স্কিম চালু করে দিয়েছে, তার মধ্যে ছত্তিশগড়ও আছে, এবং ছত্তিশগড় কিন্তু বিজেপি শাসিত রাজ্য। ঠিক আছে, যাই হোক, কিন্তু এই ধরনের স্কিমের সাথে আমি সবসময় সাপোর্ট করি স্কিমকে। আমার শুধু একটাই লজিক থাকে যে স্কিম অবশ্যই চলবে, কিন্তু চাকরি দিয়ে, চাকরি না দিয়ে স্কিম চললে তখন সেটা সমস্যা। ঠিক আছে, স্কিম নিয়ে কোনো সমস্যা নেই, স্কিম চলতেই পারে। ইনফ্যাক্ট যখন যদি সত্যি সত্যি আমাদের রাজ্য সরকার সবাইকে চাকরি দিয়ে দেয়, তাহলে আমি 100% শিওর অনেকে এই স্কিমের সাহায্য নেবে না, তাদের জেনুইনলি যাদের প্রয়োজন স্কিমটা, তারা সেটা পাবে।
চলো নেক্সট প্রশ্নে চলে যাও। সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের, হ্যাঁ, সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের নতুন গভর্নর হলেন? সিপি রাধাকৃষ্ণন অলরেডি একটা রাজ্যের গভর্নর, তার সাথে তিনি একটা রাজ্যের অ্যাডিশনাল চার্জ পেয়েছেন। গুজরাট, কেরালা, তেলেঙ্গানা নাকি তামিলনাড়ু? দেখে নাও, কারেক্ট আনসার হবে তেলেঙ্গানা, অ্যাডিশনাল চার্জ। ঝাড়খণ্ডের আছে, তার সাথে অ্যাডিশনাল চার্জ পেয়েছে তেলেঙ্গানায়। আমাদের 7th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এ বলা আছে একজন ব্যক্তি সে কিন্তু দুটো রাজ্যের বা দুই বা ততোধিক রাজ্যের গভর্নর হতে পারে, কোনো অসুবিধা নেই। 10 নম্বর প্রশ্ন, প্রিক্সার আর্কিটেকচার প্রাইজ 2024, এটা একদম রিসেন্টলি লাস্ট মাসের প্রশ্ন, কে জিতেছে? অনেকগুলো আনসারই আসছে, কারেক্ট আনসার হবে রিকেন ইয়ামামোটো। এ হলো জাপান থেকে বিলং করে। চলো, রিসেন্টলি হুইচ মিনিস্ট্রি লঞ্চ কীর্তি প্রোগ্রাম, কীর্তি প্রোগ্রাম চালু করলো কোন মন্ত্রণালয়? মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ স্পোর্টস নাকি নান অফ দিস? দেখে নাও, কারেক্ট আনসার হলো মিনিস্ট্রি অফ স্পোর্টস। কীর্তির অ্যাকচুয়ালি ফুল ফর্ম আছে খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন প্রোগ্রাম। কোথায় লঞ্চ করা হয়েছে? চণ্ডীগড়ে লঞ্চ করা হয়েছে। কেন? টু প্রমোট স্পোর্টস অ্যামং দ্য স্কুল চিলড্রেন। স্কুল চিলড্রেনদের মধ্যে যাতে স্পোর্টসকে আরো বেশি প্রমোট করা যায়, স্পেসিফিক্যালি অলিম্পিক্সে যে সমস্ত স্পোর্টস গুলো হয়, কারণ ফুটবল অলরেডি, ক্রিকেট অলরেডি আমাদের দেশে পপুলার, কিন্তু বাকি স্পোর্টস গুলো সেই হিসেবে পপুলার নয়। সেই জন্য স্কুল চিলড্রেনদের মধ্যে এটাকে প্রমোট করার জন্য কীর্তি প্রোগ্রামটা চালু করা হয়েছে। এটা লঞ্চ করেছেন অনুরাগ সিং ঠাকুর, আমাদের স্পোর্টস মিনিস্টার। অবশ্য এ অ্যাকচুয়ালি আগের স্পোর্টস মিনিস্টার ছিলেন, এখন তো মনসুখ মান্ডাভিয়া নতুন স্পোর্টস মিনিস্টার হয়েছেন। চলো 12 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া লঞ্চড অপারেশন ইন্দ্রাবতী টু ইভ্যাকুয়েট ইন্ডিয়ান সিটিজেন ফ্রম হুইচ কান্ট্রি? ভারত থেকে ইন্ডিয়ান সিটিজেনদেরকে, কোন দেশ থেকে ইন্ডিয়ান সিটিজেনদেরকে সরিয়ে নেওয়ার জন্য অপারেশন ইন্দ্রাবতী চালু করা হয়েছে? হাইতি, সুদান, ইউকে নাকি ইউএই? ভেরি গুড, অনেকেই ঠিক বলেছো, কারেক্ট আনসার হবে হাইতি, একদম। চলো, হু হ্যাজ ওন দ্য টাইটেল অফ ফিফা আন্ডার 17 মেন্স ওয়ার্ল্ড কাপ 2023 ফর দ্য ফার্স্ট টাইম? প্রথম কোন দেশ ফিফা আন্ডার 17 মেন্স ওয়ার্ল্ড কাপ জিতলো প্রথমবারের জন্য?
এটা কিন্তু আন্ডার 17, এটা নর্মাল নয়। জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, স্পেন। কারেক্ট আনসার হবে জার্মানি। জার্মানি ওন দিস টাইটেল বাই ডিফিটিং ফ্রান্স অন পেনাল্টিজ, মানে টাইব্রেকারে পেনাল্টিতে হারিয়ে ফ্রান্সকে হারিয়ে জিতেছে। আর ভেন্যু হলো ইন্দোনেশিয়া। মানে আগের বছর ফ্রান্সের সময়টা কটা ভালো যায়নি, ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছেও হেরেছে মেন্স ওয়ার্ল্ড কাপে, আর আন্ডার 17 ওয়ার্ল্ড কাপও টাইব্রেকারে হেরেছে জার্মানির কাছে। কালকে যদিও ফ্রান্স জিতেছে 2024 ইউরো কাপের প্রথম ম্যাচ, অস্ট্রিয়াকে হারিয়ে 1-0 গোলে। চলো নেক্সট প্রশ্ন। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন মেডিকেল অফিসার টু বি পোস্টেড ইন দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট ব্যাটেলফিল্ড সিয়াচেন? পৃথিবীর যে সর্বোচ্চ ব্যাটেলফিল্ড সিয়াচেন যেটা রয়েছে তোমরা জানো কারাকোরাম পর্বত শ্রেণীতে, সেখানে মহিলা মেডিকেল অফিসার হিসেবে কাকে পোস্টিং দেওয়া হয়েছে? সুচেতা ত্রিপাঠী, মনীষা পাদি, প্রতিমা ভাসিন, নাকি গীতিকা কল? খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এখানে অনেকেই ডি বলেছো, কারেক্ট আনসার ইয়েস, অপশন ডি, গীতিকা কল ইজ দ্য কারেক্ট আনসার। Whereas men's volleyball club world championship 2023 has been organized for the first time? ভারতেই হয়েছে এটা। ভলিবল ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে 2023-এ ভারতে। জয়পুর, সুরাট, ইন্দোর, ব্যাঙ্গালোর, 4টে শহর আছে ভারতে, কোন শহরে হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। ওখানে অনেকেই ব্যাঙ্গালোর অনেক কোন আনসার দিয়েছো, অপশন ডি ব্যাঙ্গালোর ইজ দ্য কারেক্ট আনসার। হু ওয়াজ নেমড অ্যাথলিট অফ দ্য ইয়ার ফর দ্য ইয়ার 2023 বাই টাইম ম্যাগাজিন? টাইম ম্যাগাজিনের অ্যাথলিট অফ দ্য ইয়ার 2023-এ কে হয়েছে? লিওনেল মেসি, নীরজ চোপড়া, বিরাট কোহলি, নাকি ম্যাক্স ভেরস্টাপেন? চলো, কারেক্ট আনসার হলো লিওনেল মেসি, অপশন এ। Where was the 91st Interpol General Assembly held? ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি এর মিটিং 91তম মিটিং কোথায় হয়েছে? নিউ দিল্লি, ইন্ডিয়া, লিওন, ফ্রান্স, ভিয়েনা, অস্ট্রিয়া, নাকি লন্ডন, ইংল্যান্ড?
কারেক্ট আনসার এখানে হবে ভিয়েনা, অস্ট্রিয়া। ইন্টারপোলের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটা 1923 সালে 7 সেপ্টেম্বর তৈরি হয়েছিল। এর হেডকোয়ার্টার আছে লিওন, ফ্রান্সে। আহমেদ নাসের আল রাইসি চেয়ারম্যান। 195টা দেশ আছে। আর এদের যে জেনারেল মিটিং সেটা এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয়েছিল। Which operation has been started by Railway Protection Police Force, আরপিএফ যেটা বলে, আরপিএফএস, তারা বাচ্চাদেরকে স্মাগলারদের থেকে বাঁচানোর জন্য একটা নতুন অপারেশন লঞ্চ করেছে। তার নাম কি? অপারেশন জীবন রক্ষা, অপারেশন অ্যালার্ট, অপারেশন নার্কোস, নাকি অপারেশন নান্নে ফারিস্তে? ঠিক, সবাই ঠিক বলেছো, কারেক্ট আনসার অপারেশন নান্নি ফারিস্তে। আরপিএফএস 1872 সালে তৈরি। একটু আগে আমরা পড়ছিলাম না, ডিরেক্টর জেনারেল মনোজ যাদব, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে আছে। Who has been named Person of the Year for the year 2023 by Time Magazine? Time Magazine Person of the Year কে হয়েছে? ভ্লাদিমির পুতিন, টেলর সুইফট, এলন মাস্ক, নাকি স্যাম অলম্যান? স্যার আমার 21 তারিখ এসএসসি ফেস 12 এর এক্সাম, সরকানা জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথের, ইংলিশ আছে স্যার। কারেন্ট অ্যাফেয়ার্স কি আসতে পারে? লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে অন্তত, মিনিমাম 1.5 বছর পড়ে গেলে আরো ভালো। আচ্ছা, এইটা তো সোজা, অনেকেরই পারা উচিত ছিল। দেখে নাও, কারেক্ট আনসার হবে টেলর সুইফট। চলো আর দুটো প্রশ্ন আছে। হুইচ টেকনোলজি কোম্পানি হ্যাজ লঞ্চ নিউ এআই মডেল জেমিনি? জেমিনি এআই মডেল তৈরি করেছে কোন কোম্পানি? ওপেন এআই, গুগল, মেটা, নাকি মাইক্রোসফট? এটা খুব সোজা। অ্যাকচুয়ালি যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, যেগুলো তোমাদেরকে করাচ্ছি। এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় দেবে। দেখে নাও, কারেক্ট আনসার হবে গুগল, অপশন বি। উইথ স্টেটস লাকাডং টার্মেরিক, এটা এক ধরনের হলুদ, আমরা যে হলুদ রান্নায় দিই না, হলুদ, হলুদকে টার্মেরিক বলে, হ্যাজ বিন গ্র্যান্টেড জিআই ট্যাগ? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ইলিশ। আচ্ছা হ্যাঁ, এটা একটা সমস্যা হচ্ছে। তোমরা যখন এসএসসি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে, অবশ্যই চশমা পরে ফর্ম ফিল আপ করবে না। এটা একদম মাথায় ঢুকিয়ে রাখবে, চশমা যেন কখনো না থাকে। এটা একটা খুব জেনুইন সমস্যা। আচ্ছা, এটার কারেক্ট আনসার হবে হলো মেঘালয়। মেঘালয় জয়ন্তিয়া হিলস, জয়ন্তিয়া হিলসে এটা পাওয়া যায়। ঠিক আছে, চলো, তোমাদের আজকে ক্লাসটা একটু বড় ছিল, কারণ যেহেতু কালকে তোমাদের ক্লাস হয়নি, আধ ঘন্টা এক্সট্রা নিলাম। নেক্সট তোমাদের ক্লাস, সি এর ক্লাস তো অবভিয়াসলি আমাদের নেক্সট মানডে হচ্ছে, নেক্সট মানডে আমাদের হচ্ছে। আর পলিটির ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে বৃহস্পতিবার, থার্সডে। ওটা বোধহয় আমরা সিটিজেনশিপ পড়বো, তাই তো? 5:30 থেকে শুরু হবে। চলো, থ্যাংক ইউ সবাইকে।